আমাদের দেশের স্বৈরাচার বিরোধী রাজনৈতিক দলগুলো 15 বছর পর্যন্ত স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করে গেছে। তারা একনায়কতন্ত্রের বিরুদ্ধে লড়াই করেছে। তারা এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার, ভোটাধিকার, মানবাধিকার পুনরুদ্ধারের জন্য নির্লসভাবে সংগ্রাম করে গেছে। কেন্দ্র থেকে প্রত্যেকটি রাজনৈতিক দলের কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত যে সমস্ত নেতাকর্মী রয়েছে, নানা ধরনের নিপীড়ন সহ্য করেছে তারা। হামলা, মামলা, নির্যাতন, দিনের পর দিন কারাগারের অন্ধকার কুঠুরিতে নিক্ষিপ্ত অবস্থায় ছিল তারা। গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে গণ অভ্যুত্থানে তারা স্বতঃস্ফূর্তভাবে সমর্থন জানিয়ে তাদের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে গণ অভ্যুত্থানে যোগ দিয়েছিল। তাদের আহ্বানে দেশের সমস্ত শ্রেণী পেশার মানুষ যোগ দিয়েছিল গণ অভ্যুত্থানে। তারা চেয়েছিল স্বৈরাচার মুক্ত বাংলাদেশ, তারা চেয়েছিল এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার, ভোটাধিকার প্রতিষ্ঠা করার জন্য। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর যে ত্যাগ তিতিক্ষা, তাদের যে সংগ্রামী অধ্যায়, তাদের নেতাকর্মীদের যে আত্মত্যাগ, জীবনদান, তার যেন কোনোই মূল্য নাই। আজ সব কিছুই যেন রাজনৈতিক দলের নেতা নেত্রীদের যে বিসর্জন তারা দিয়েছে, তাদের যে কৃতিত্ব, তাদের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, সব কিছুই চূড়াবালির নিচে পড়ে গেছে। সব কিছুই চূড়াবালির নিচে ফেলে দেওয়া হচ্ছে। আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যেভাবে দেশ থেকে আন্তর্জাতিক পর্যায়ে গিয়ে ছাত্রদেরকে যেভাবে তিনি ছাত্রদের পক্ষে অবস্থান নিয়েছেন, ছাত্রদেরকে যেভাবে তিনি তুলে ধরছেন, এটা প্রয়োজনের অতিরিক্তই শুধু নয়, বরঞ্চ তার চাইতেও বেশি। তার এই অবস্থান, তার এই সমর্থন ছাত্রদেরকে, সব ছাত্রদেরকে না, কিছু কিছু ছাত্রদেরকে বিপদগামী করে তুলবে। আর তার ভুক্তভোগী হবে এদেশের সাধারণ মানুষ থেকে শুরু করে সকল শ্রেণী পেশার মানুষ, এমনকি রাজনীতিবিদরাও। দিনের পর দিন তারা যে ক্ষিপ্র হয়ে উঠছে তা কিন্তু ইতিমধ্যে দৃশ্যমান হতে শুরু করেছে। দর্শক, গণ অভ্যুত্থান পরবর্তীতে এই সরকার শপথ নেওয়ার পরে দেখা গেল যে অনেক দাগী সন্ত্রাসী একের পর এক জেল থেকে বের হয়ে যাচ্ছে, অনেক সাজাপ্রাপ্ত আসামি বের হয়ে যাচ্ছে, অনেকের মামলা প্রত্যাহার করা হচ্ছে, আমরা এগুলো দেখেছি। কিন্তু একটি প্রশ্ন, সেটি হলো যে 15 বছর ধরে যে রাজনৈতিক দলটি এবং তাদের সাথে থাকা সমস্ত রাজনৈতিক দলগুলো হামলা, মামলা, নির্যাতন সহ্য করে যে গণ অভ্যুত্থানকে সফল করলো, সেইখানে বিএনপি নেতৃত্বের ভূমিকায় ছিলেন, বিএনপি নেতৃত্ব দিয়েছেন। কিন্তু প্রশ্ন হলো, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার বিরুদ্ধে অসংখ্য রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা রয়েছে, কিছু মামলার সাজাও হয়েছে। এই মামলাগুলোর বিষয়ে বিএনপি কি ভাবছে? বিএনপি কি আইনি প্রক্রিয়ার মাধ্যমে এগুলোকে নিষ্পন্ন করতে চাচ্ছে, নাকি তারেক রহমান সাহেবের বিরুদ্ধে যেসব মামলা রয়েছে সেই মামলাগুলো সরকার ইচ্ছাকৃতভাবেই ঝুলিয়ে রেখেছে? যদি তাই হয়, তাহলে সরকার কি তারেক রহমান সাহেবকে ভয় পাচ্ছেন, বা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কোন কারণে তারেক রহমান সাহেবের মামলাগুলো ঝুলিয়ে রাখছে? এ সম্পর্কে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি বক্তৃতা দিতে যেয়ে তারেক রহমানের সাহেবের প্রসঙ্গ এনেছে। সেখান থেকে আমরা বুঝে নিব যে তারেক রহমান সাহেবের মামলাগুলো আসলে কোন পথে, কোন জায়গায় রয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, যত দ্রুত নির্বাচন হবে ততই দেশের মঙ্গল। দৈনিক ইত্তেফাক থেকে আপনাদের সাথে শেয়ার করছি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় বলেন, কোনো রকম তালবাহানা সহ্য করা হবে না, সব মামলা প্রত্যাহার করেও অবিলম্বে তারেক রহমানকে দেশে ফেরার সুযোগ দিতে হবে। মির্জা ফখরুল ইসলাম যে কথাটি বললেন, এ থেকে তো মানে এটাই বোঝা যায় যে সরকারি ইচ্ছাকৃতভাবে জনাব তারেক রহমান সাহেবের মামলাগুলোকে ঝুলিয়ে রাখছে। যদি তাই হয়, তাহলে এটি কেন? তারেক রহমান সাহেবের এই যে গণ অভ্যুত্থান হলো, এখানে তো তার অনেক বিরাট ভূমিকা রয়েছে। সেটি তো সকলেই জানে যে তারেক রহমান সাহেবের এখানে অনেক বড় ভূমিকা রয়েছে। যে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করা না হলে কখনো নিরপেক্ষ অবস্থা তৈরি হবে না বলে বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আল্লাহ হাফেজ।